আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব হিট ট্রিটমেন্ট অফ মেটাল এর সাজেশন নিয়ে, ঠিক আছে? হিট ট্রিটমেন্ট অফ মেটালের আমি রচনামূলক, সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত তিনটা বিভাগের আমি কিন্তু প্রশ্ন সাজেশন দিয়ে দিচ্ছি। আশা করা যায় এর থেকে যদি আপনারা এটা যদি দেখেন, তাহলে এর থেকে মোটামুটি ভাবে 90 থেকে 95% মার্ক আপনি কিন্তু ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, 2-5 মার্ক এদিক ওদিক থেকে আসবে, হয়তো বা আমি যে সাজেশন দিব তার বাইরে থেকে আসতে পারে, বা যা সালে আসছে তার বাইরে থেকে আসতে পারে, এরকম হবে আর কি। তো মোটামুটি ভাবে ধরতে পারেন যে স্যার 80% প্লাস আপনি নাম্বার এখান থেকে পাবেন আমার সাজেশন থেকে। ওকে, তো দেখেন আমরা প্রথমত স্যার সবথেকে বেশি ফোকাস করবো স্যার রচনামূলকের দিকে, ঠিক আছে? তো রচনামূলক থেকে বেশি ফোকাস করতে গেলে আগে আমাদের অধ্যায়গুলো বলে দিই যে কোন কোন অধ্যায় থেকে আমরা ধরতে গেলে স্যার কনফার্ম রচনামূলক আসবে, কারণ আমাদের টোটাল হিট ট্রিটমেন্ট অফ মেটালের কিন্তু 9টা অধ্যায় আছে। 9টা অধ্যায় থেকে আমাদের 5টা অধ্যায় থেকে আমাদের কনফার্ম 5টা রচনামূলক আসবে, এবং 5টা অধ্যায় থেকে কিন্তু 6টা আসবে। এমন অধ্যায় আছে যেখান থেকে 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আসে। যেমন বিশেষ করে দেখেন আমরা রচনামূলকের জন্য মাত্র এই 5টা অধ্যায় ফলো করব। একটা হচ্ছে স্যার 1 2 3 5 7, 1 2 3 5 7। এখান থেকে এই যে 5 এবং 2 আর এই যে 1, এই তিনটা অধ্যায় থেকে মাঝে মাঝে কিন্তু 2টা করে রচনামূলক আসে। এমন হয়েছে কোন কোন বোর্ডে এই 5 এর থেকে 3টা আসছে, 1 এর থেকে 2টা আসছে, এইভাবে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের রচনামূলক চলে আসে। তার মানে এখান থেকে আমরা 1 2 3 5 7 এই তিনটা অধ্যায় যদি আমরা যদি ভালো করে যদি রচনামূলক পড়তে পারি, তাহলে আমাদের রচনামূলক 5টার ভিতরে 5টা ইনশাআল্লাহ কমন চলে আসবে। ওকে, 6টা আসে 5টা লিখতে হয়। তাহলে এখন আমরা প্রথমত স্যার এটা হচ্ছে প্রথম অধ্যায় 1 এর থেকে 4 পর্যন্ত, এটা হলো প্রথম অধ্যায় 4টা রচনামূলক। এই প্রথম অধ্যায় থেকে 4টার ভিতরে কিন্তু 2টা পড়ার সম্ভাবনা অনেকটা বেশি। 2টা না পড়লে একটা তো পড়বে। এখানে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বরটা যে চিত্র সহ বিভিন্ন প্রকার স্পেক ল্যাটিসের বর্ণনা দাও, যেমন এফসিবি, তারপর সিসিবি, এই ধরনের স্পেসিফিক ল্যাটিস গুলো আছে, এইগুলো কিন্তু বর্ণনা। এই 2 নম্বর প্রশ্নটা হয় আপনার রচনামূলক পরীক্ষায় আসবে, তার মানে সংক্ষিপ্ত আসবে, এইখানে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তারপর ফিজিক্যাল মেটালজির পরিধি ব্যাপকভাবে বর্ণনা করো। তো এটা কিন্তু স্যার অনেক ইম্পর্টেন্ট। তাহলে 1 দাগ 2 দাগ। আর দেখেন খাঁটি ধাতুর বৈশিষ্ট্য বর্ণনা করো, মানে 1 2 3 এই তিনটা পড়লে আশা করা যায় আপনি একটা রচনামূলক পেয়ে যাবেন এখান থেকে। 4 নম্বরটা অনেক ক্ষেত্রে স্যার আপনাকে রচনামূলক দিতে পারে, সংক্ষিপ্ত দিতে পারে, তার মানে আপনি এখান থেকে 4টা প্রশ্ন পড়তে হবে, মানে 3টা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, প্রথম 3টা, 4 নম্বরটা মোটামুটি করে পড়বেন। ওকে, তাহলে প্রথম অধ্যায় থেকে এটা। এবার দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র আপনি 2টা প্রশ্ন পড়বেন। এখন এই দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন পড়বেন। তো এটা হচ্ছে স্যার কি আয়রন আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। আর এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের প্রয়োজনীয়তা আলোচনা করো। এখানে স্যার 5 নম্বরটা ভেরি ভেরি 5 নম্বরটা বেশি করে পড়বেন, এটা অবশ্যই দেখে রাখবেন। 6 নম্বরটা, ঠিক আছে? এই এর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, এই দুইটা। তারপর স্যার দেখেন 7 এবং 8 এই এর আছে এই দুইটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এই এসএসআর এই 7 নম্বর প্রশ্নটা এত বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা সংক্ষিপ্ত থাকতে পারে, অতি সংক্ষিপ্ত থাকতে পারে, রচনামূলক থাকতে পারে, মানে ও থাকবেই ইনশাআল্লাহ পরীক্ষায়। ঠিক আছে, অ্যানালিং, নরমালাইজিং এবং ইকুয়েশনের বর্ণনা করো। ঠিক আছে, এইটা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষায় কিন্তু থাকবে। আর এই যে স্যার 8 নম্বরটা, স্যার এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ আপনার কনফার্ম পরীক্ষায় থাকবে। সেই হিসাবে আপনার সেই নিয়তে পড়তে হবে, আল্লাহ যে মেহেরবানি করে অবশ্যই, যে হাই স্পিড ইস্পাতের তাপ শোধন প্রক্রিয়া কি করো, বর্ণনা করো। বোঝা গেছে ইনশাআল্লাহ? ওকে, তারপরে এর তিন অধ্যায় গেল। আর এখান থেকে স্যার 9 থেকে 11 পর্যন্ত এটা হলো চতুর্থ অধ্যায়। কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। তো এক্ষেত্রে তাপ শোধন চুল্লির কয় প্রকার ও কি কি, মানে এখানে বলতে পারে স্যার তাপ শোধন চুল্লির প্রক্রিয়াগুলো কি করে বর্ণনা করো। মানে কত প্রকার এটা বর্ণনা করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, কত প্রকার চুল্লি আছে সেগুলোকে নাম লিখতে হবে সিরিয়ালি, খুব ইম্পর্টেন্ট। তারপর মাপল চুল্লির গঠন প্রণালী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। ঠিক আছে, আর অপটিক্যাল পাইরোমিটারের কার্যমঞ্জুরি, এই তিনটা থেকে একটা পড়ার সম্ভাবনা আছে আপনার। এই তিনটা থেকে একটা, এই তিনটা খুবই ভালো করে পড়বেন। ঠিক আছে, এখানে সবথেকে বেশি ভালো করে পড়বেন স্যার তাপ শোধন প্রক্রিয়া, মাপল চুল্লির গঠন কার্যপ্রণালী, গঠন প্রণালী বর্ণনা, এটা। তারপর স্যার এটা হলো চতুর্থ অধ্যায়। এরপর এই তিনটা আছে স্যার আমাদের পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায় থেকে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার এখানে দেখেন
চিত্র সহ একটা ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া ধারাবাহিক বর্ণনা করে। ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া কিন্তু আমরা অনেক আগে থেকে পড়ে আসছি। ইলেকট্রোপ্লেটিং কিন্তু স্যার আমরা কি করি, ইলেকট্রোপ্লেটিং কাকে যদি বলে, ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, তো আমরা কি বলবো স্যার, একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে, তাই না? ওকে, এই ইলেকট্রোপ্লেটিংটা অবশ্যই কিন্তু আমাদেরকে পড়তে হবে। ইলেকট্রোপ্লেটিং যদি বলা হয় ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়, কারণ ইলেকট্রোপ্লেটিং করা হচ্ছে স্যার ধাতু মরিচা রোধ করার জন্য, সূর্যতে বৃদ্ধি করার জন্য, এই কারণে কিন্তু আমরা ইলেকট্রোপ্লেটিংটা করে থাকি। তারপর দেখেন এই পঞ্চম অধ্যায়ে অনেকগুলো সুবিধা অসুবিধা আছে যেগুলো সংক্ষিপ্তর জন্য প্রযোজ্য, রচনামূলকের জন্য প্রযোজ্য। যেমন এখানে বলছে কি ফ্রেম হার্ডেনিং পদ্ধতি সুবিধা এবং অসুবিধা লিখো। আবার বলছে স্যার কার্বোরাইজিং পদ্ধতির সুবিধা অসুবিধা লিখো। এই ফ্রেম হার্ডেনিং কার্বোরাইজিং থেকে একটা প্রশ্ন থাকবে, এটা সুবিধা অসুবিধা বলতে পারে, বা ফ্রেম হার্ডেনিং পদ্ধতি বর্ণনা করো, বা কার্বোরাইজিং পদ্ধতি কি করে বর্ণনা করো, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তার মানে এখান থেকে যে রচনাগুলো দেওয়া হয়েছে এইখান থেকে কিন্তু এক নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুই নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট, তিন নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট না বলা যাবে না, এখানে পড়তে হবে, কারণ আমি কিন্তু সাজেশন আকারে কিন্তু করে দিয়েছি আপনাদের জন্য পড়ার জন্য। ওকে, এবার স্যার 6 অধ্যায়ে কোনো প্রশ্ন পড়া লাগে না। এবার এইখানে যে 15 নম্বর যে প্রশ্ন এটা হচ্ছে 7 নম্বরের জন্য, 7 অধ্যায়ের জন্য। এটা এই দুটো হচ্ছে আমার সপ্তম অধ্যায়। কত অধ্যায়? সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের জন্য স্যার মাইক্রোস্কোপিক পরীক্ষার জন্য নমুনা প্রস্তুতকরণের প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। আর মেটালজিক্যাল মাইক্রোস্কোপ যন্ত্র এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতি কি করো, বর্ণনা করো। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু হয় সংক্ষিপ্ত না হয় রচনামূলকে থাকবে ইনশাআল্লাহ এখান থেকে, সপ্তম অধ্যায় থেকে। আর নবম অধ্যায় থেকে আমরা একটা মধ্যে এখানে নবম অধ্যায় কথা বলি না, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে নবম অধ্যায়, এটা হচ্ছে স্যার নবম অধ্যায়ের প্রশ্ন। নবম অধ্যায় থেকে স্যার এই প্রশ্নটা কিন্তু আপনার পরীক্ষায় আসতে পারে। ধাতু নির্বাচনে কোড নাম্বারের উদ্দেশ্যগুলো লিখো। এই হচ্ছে স্যার আমাদের 17টা মূল হচ্ছে রচনামূলক। 17টার ভিতরে আপনার কিন্তু স্যার 6টা তো পাওয়ার সম্ভাবনা আছে, 6টা যদি নাও পান 5টা কিন্তু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এইখান থেকে। তার মানে এই 17টার থেকে এই দুটো বললাম তো স্যার, এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট না, এই দুটো মোটামুটি পড়বেন। তারপর যেগুলো আমি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো পড়বেন, আর যেগুলো একটু কম বলছি সেগুলো কম কম দেখবেন, আর যেগুলো বেশি বেশি বলছি অবশ্যই সেগুলো বেশি বেশি দেখবেন। ঠিক আছে, রচনামূলক হয়ে গেল। এবার স্যার এখানে স্যার সংক্ষিপ্ত খেয়াল করেন স্যার, সংক্ষিপ্ত আমি এখনো দিচ্ছি আপনাদেরকে। এই বোর্ডে যেগুলো দোষ সেগুলো লেখা আছে, বাকিগুলো তো এরপরে দেখতে পাচ্ছেন। প্রথম দেখেন যেটা আছে সেটা হচ্ছে স্যার এই 1 থেকে 3 পর্যন্ত, এটা হচ্ছে প্রথম অধ্যায়। এটা প্রথম অধ্যায় সংক্ষিপ্ত। একটি বিশুদ্ধ ধাতুর কুলিং কার ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আর বাকি স্যার ডেনড্রাইট কি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর কি, তারপর হচ্ছে স্যার কি জার্মিনেশন বলতে কি বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপর এই যে স্যার 4 5 আছে স্যার আমাদের দ্বিতীয় অধ্যায়, এখান থেকে স্যার 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। জিরো ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম কাকে বলে, ভেরি ভেরি। তারপর থার্মোকাপল মোটামুটি স্যার, থার্মোকাপলও পড়তে হবে আমাদের। ঠিক আছে, আর এই তিনটা হচ্ছে স্যার আমাদের কত অধ্যায়, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি তাপ শোধন প্রক্রিয়া প্রয়োজনীয়তা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালানিং এর 6টি উদ্দেশ্য লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর অ্যানালিং কত প্রকার ও কি কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই অবস্থা আমাদের রচনামূলক, আর এইগুলো সংক্ষিপ্ত। আমি বাকি সংক্ষিপ্তগুলো দিচ্ছি, অতি সংক্ষিপ্তে কিছু কিছু বলে দিব, আর বাকিগুলো আমি এমনি অর্ধভিত্তিক বলে দেব, বাট কিন্তু সব কিন্তু আমি বলে দিতে পারবো না। অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত একটু ডিফিকাল্ট আসবে, এটা স্বাভাবিক বিষয়, যেহেতু পরীক্ষা আপনারা দিচ্ছেন আপনারা বুঝতে পারছেন, একটু ডিফিকাল্ট আসবে, যেহেতু নতুন পড়বে জান আপনারা, একটু প্রশ্ন কিন্তু একটু এলোমেলো হবে। ঠিক আছে, তো সেইভাবে এটা পড়াশোনা করতে হবে। রচনামূলক এখান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরেরগুলো দেখে নাও। হ্যাঁ, দেখেন এবারে আমাদের বাকি যে সংক্ষিপ্ত যেগুলো ছিল, আমরা মোট 34টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়বো, কারণ আমাদের লিখতে হবে কটা 10টা, মানে 3টে এগেইনস্ট একটা করে, এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে আর কি। আর যেটা আমরা রচনামূলক থেকে ওখান থেকে 15 থেকে 16টা, মানে কোনো আমরা 16টার মধ্যে 17টা দেওয়া হয়েছে, তার থেকে 2টা সংক্ষিপ্তের ভিতরে চলে যাবে, তাহলে ওখানে 15টা রচনামূলক, 15টার ভিতরে 5টা পাবেন। আর সংক্ষিপ্ত দেওয়া সেখানে 34টা। অতি সংক্ষিপ্ত আমি দিব না, অতি সংক্ষিপ্ত আপনাদের যেগুলো বইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে যেগুলো বেশি বেশি সাজায় আসছে আপনি ওইগুলো পড়বেন। ঠিক আছে, তো দেখেন যেহেতু আমরা প্রথম দ্বিতীয় অধ্যায় আগে দেখছো, এবার হচ্ছে স্যার তৃতীয় অধ্যায়ের কিছু দেখছো, এগুলো কিন্তু তৃতীয় অধ্যায় না, এগুলো কিন্তু তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এই তিনটা অ্যানালিং এবং নরমালাইজিং প্রক্রিয়া এই পার্থক্য লিখো, এটা কিন্তু ভেরি ভেরি। অ্যানালিং আর কুইঞ্চিং মিডিয়াম গুলো কি কি,
এই যে স্যার 11 দাগ আর 9 দাগ ভালো করে পড়বেন এই দুটো, ঠিক আছে। তারপর হার্ডেনিং এবং টেম্পারেচার এর মধ্যে পার্থক্য কিন্তু একটা পরীক্ষায় থাকবে এবং সেটা তৃতীয় অধ্যায় থেকেই থাকবে ইনশাআল্লাহ। পার্থক্য থাকবে না কোন অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে। এই যে মনে এই দুটো পার্থক্য এবং রসমূলকে দুটো পার্থক্য দিয়েছি, ওখান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর দেখেন এখান থেকে এই 12 থেকে 15 পর্যন্ত আমাদের চতুর্থ অধ্যায়, ঠিক আছে। 12 থেকে 15 পর্যন্ত কত অধ্যায়? আমাদের চতুর্থ অধ্যায়। এখানে স্যার পাইরোমিটারের ব্যবহার লিখো। তারপর স্যার এখান থেকে মোটামুটি স্যার সবগুলো ইম্পর্টেন্ট স্যার আমাদের, হ্যাঁ সবগুলো এটা সবগুলো ইম্পর্টেন্ট। এগুলো দেখবেন 15 দাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু 15 দাগটা এগুলো অবশ্যই আমাকে দেখতে হবে। তারপর দেখেন এই 16 থেকে 20 পর্যন্ত এটা হলো আমাদের পঞ্চম অধ্যায়। সারফেস হার্ডেনিং কেন করা হয়, তারপর ইলেক্ট্রোপ্লেটিং এবং কোডিং এর মধ্যে পার্থক্য, একটা পার্থক্য। তারপর কেস হার্ডেনিং, এই কার্বনাইজিং প্রক্রিয়া বলতে কি বোঝায়? বিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। তারপর এই যে স্যার মেটাল প্লেটিং এবং কোডিং এর মাঝে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে 17 দাগ 18 দাগ 20 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তারপর ষষ্ঠ অধ্যায় থেকে আমরা এখানে মাত্র দুইটা প্রশ্ন রাখছি। ষষ্ঠ অধ্যায় থেকে এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাইটা মোটামুটি দেখে রাখবেন আর কি, হ্যাঁ এগুলো হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। আচ্ছা তারপর স্যার এখানে সপ্তম অধ্যায়ের প্রশ্ন আছে আমাদের। সপ্তম অধ্যায় এচিং এজেন্ট গুলো লিখো, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এচিং এটাতে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এই 25টা ইম্পর্টেন্ট, 24টা মানে তিনটা ইম্পর্টেন্ট এখান থেকে, এখানে তিনটা পড়া লাগবে, ভালো করে পড়তে হবে তাও। ওকে তারপর স্যার অষ্টম অধ্যায়, এই যে স্যার 26 থেকে শুরু করে 30 পর্যন্ত এগুলো আমাদের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় স্যার 26টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পাঁচটি যান্ত্রিক গুণাবলীর নাম লিখো, ওইখানে থেকে এই পাঁচটি যান্ত্রিক গুণাবলীর নাম, এই প্রশ্নটা কিন্তু বইতে আরো দুইভাবে দেওয়া আছে, ওই দুইভাবে কিন্তু দেখে নিতে হবে আপনাদেরকে। মানে প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে যেটা দিয়েছি এর বিপরীতে যে এগেইনস্টে যে প্রশ্নগুলো আছে একই প্রশ্ন কিন্তু বিভিন্ন নাম আছে না, ওগুলো অবশ্যই আপনাকে একটু দেখতে হবে। তারপর শিল্প কলকারখানায় ব্যবহৃত সংকর ইস্পাত ব্যবহারের কারণ কি লিখে, একটা 27 দাগ অবশ্যই ভালো করে দেখতে হবে। তারপর এই যে প্লান্টে 28 দাগ 29 দাগ 30 দাগ। এই যে স্যার এই পাঁচটা থেকে একটা প্রশ্ন আপনার পরীক্ষায় থাকবে, তা কোনটা থাকবে বলা খুব মুশকিল। এই পাঁচটাই হচ্ছে স্যার মানে কি ডু আর ডাই ম্যাচের মতো অবস্থা, এই থেকে যে কোনো একটা পরীক্ষায় থাকবে। আর এই যে স্যার চারটা, এটা হচ্ছে স্যার নবম অধ্যায়। নবম অধ্যায় আমাদের নবম অধ্যায় ধাতুর ক্ষেত্রে কোড নাম্বার কেন ব্যবহার করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপর মেটাল, তারপর আচ্ছা এই 33 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক স্বীকৃত 34 নম্বর খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখেন। তাহলে আপনাদের স্যার সংক্ষিপ্ত এবং রচনামূলক সাজেশন দিয়ে দিলাম, এর থেকে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন সংক্ষিপ্ত রচনামূলক। প্রতি সংক্ষিপ্ত একটু দেখে নেবেন যেগুলো বেশি সাদা আসছে, এবং এরপরে কিন্তু আপনাদের পিএলসি পরীক্ষা আছে, টুল ডিজাইন পরীক্ষা আছে, সকল সাজেশন পেয়ে যাবেন, টিউশনের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে পড়েন, ভিডিওটা একটু লং হইলেও আপনারা এটা ভালো করে দেখে নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।